বললাম, ফিনান্সের ইয়ে নেন না? ফিনান্সের ইয়ে নেই, সাবজেক্ট নেই। মানে ওই যে ইয়ে দেয়নি যেটা, হ্যাঁ, কি বলে ওটা, অ্যাসাইনমেন্ট। মানে আপনি তো ফিনান্সের তো ইয়ে। হ্যাঁ, ফিনান্সের। কমার্সের সমস্যা হয় না। বাড়ি থেকে আমার পছন্দ হয় না। হুম। কোনো একটা টিচারের লোক তারপর আছে সুন্দর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি একদমই ভালো নাই স্যার। কে ভালো নাই? না স্যার। এই যে একজনের আসসালামু আলাইকুম স্যার। Vivo 1906 এর হচ্ছে তোমার নামটা একটু যখন জয়েন করবো তখন নামটা একটু লিখে নিও। ডিভাইসের নামটা স্যার একটু। আমার নাম অর্ঘ্য স্যার। অর্ঘ্য। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক অর্ঘ্য। আছে। এর আগে যখন ঢুকবা তখন একটু ওই ডিভাইসের নামটা একটু চেঞ্জ করে নিবা। তোমার নামটা একটু দিবা ওইখানে। স্যার ডিভাইসের নাম চেঞ্জ করে স্যার কেউ তো দেখা পাবি না যে আমি কোন ফোনে ক্লাস করেছি। সেই মার্কেটিং তুমি অন্য সময়ে করবা, ক্লাসের সময় তো আসলে নামটাই অনেক বেশি প্রাধান্য পায়। তোমার ফোন যেটা সেটা তো আসলে অন্য কেউ দেখতেও পারবে না, তুমি তো ক্যামেরাও দাও নাই যে তোমার ফোনের ক্যামেরার রেজুলেশন কেমন সেটা আমরা দেখতে পারবো। আমারটাও Vivo 1906। দেখো আবার আরেক। নামটা বাবা চেঞ্জ আমার না করিস অর্ঘ্য। অর্ঘ্য নামটা চেঞ্জ করিস। করবো নে কোনো এক সময়। আচ্ছা ঠিক আছে, তবে তোমার ওই ভিভো থেকে তোমার নিজের নামটাই বেশি বেটার মনে হয়, তাই না? তা আজকেও তো দেখতেছি, জি চাইনা নাম স্যার। স্যার। আজকেও তো দেখতেছি কম। স্যার এইরকমই হবে, কমার্সের এইরকমই হবে। আমরা আহ, হলাম পাঞ্চুয়াল ছেলে পেলে স্যার। আচ্ছা তোমাদের যে ইয়েগুলো দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট, ওখানে কি ম্যাথের কোনো অ্যাসাইনমেন্ট ছিল না? ম্যাথ। হুম। স্যার ম্যাথ ব্যবসায়ের থেকে হিসেব। তো ম্যাথ নাই। স্যার ম্যাথ হিসাব বিজ্ঞান আর হলো যে ব্যবসা বিজ্ঞান। হুম। এই তিনটা আছে এই সপ্তাহে। মানে এই সপ্তাহে জমা দিবা সেটা? হ্যাঁ এই হ্যাঁ সপ্তাহে স্যার। তিনটা আছে। আচ্ছা ঠিক আছে। এ কয় তারিখ লাস্ট ডেট রে? 17 তারিখ মঙ্গলবার। কি 16 তারিখ না? 17 তারিখ। আর ইউ শিওর? শিওর, ভালো করে হ্যাঁ, দেখিস। 17 তারিখেই লাস্ট ওকে। ডেট। হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, আমরা তাহলে পড়াশোনা একটু চলে যাই। স্যার অর্ঘ্য, এত সময় দিলে তো লিখতে মন চায় না। এত সময় দরকার আমাদের। কি বললা তুমি? বুঝতে পারিনি, কি হইলে কি হয়েছে, মানে রীতি কি বললা? স্যার বলতেছি এত সময় দিলে তো লিখতে মন চায় না। ও, এত সময় ধরে লিখতে মন চায় না? বইটা কি দেখতে পাচ্ছো? অঙ্ক। হ্যাঁ স্যার দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। তোমাদের ফিনান্সের কি অবস্থা, অ্যাকাউন্টিং এর কি অবস্থা? স্যার ফিনান্স অ্যাকাউন্টিং তো সেই স্যার। পড়াই হয়নি। অ্যাকাউন্টিং সেই? স্যার, হ্যাঁ সেই। স্যার ফিনান্স তো পড়াই হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাদের এই ফিনান্সটা তোমার এই অ্যাসাইনমেন্ট না দেওয়ার কারণে নিতে পারতেছি না, তবে তোমাদের এই দ্বিতীয় সপ্তাহে 3টা ক্লাস দেয়া আছে ওইখানে। তো 3টা ক্লাস হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যাঁ 3টা ক্লাস যখন হয়ে যাবে আর কি, তখন বাকি 3 হ্যাঁ দিন যে ক্লাসটা দেয়া আছে ওখানে আমি স্যারেক বলে ফিনান্স নেওয়ার চেষ্টা করবো নি। স্যার ঠিক আছে। মানে তোমাদের যে ইয়েটা দিছে অ্যাসাইনমেন্টের যে ক্লাস কতগুলো হবে সেইখানে দেয়া আছে এই সপ্তাহে 3টা ক্লাস নিতে হবে। তা আমাদের গতকাল ব্যবসা একটা উদ্যোগ। হয়েছে, আজকে একটা হচ্ছে, আর আগামীকাল একটা নিবনি। তাহলে তোমার 3টা হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। তো পরের যে হ্যাঁ, 3 আর স্যার তারপরে স্যার স্যার তারপরে 3 দিন স্যার ফিনান্স দিয়েন। হ্যাঁ ফিনান্স এখন সেটাই স্যারেক বলে আর কি, যদি স্যার এগ্রি করে তাহলে ক্লাসটা নিবনি, কারণ ফিনান্সটা ম্যাথ আছে তো, এই কারণে দেখা হ্যাঁ যায় স্যার। যে তোমার একটু ঝামেলা হয়, যদি একটু পড়ানো যায় তোমাদের জন্য সুবিধা হবে। কারণ ক্লাস 10-এ তো অবশ্যই উঠবা। হ্যাঁ স্যার, ট্রেনেতে ওঠার পর তো ফিনান্স তো লাগবেই। হ্যাঁ এটা লাগবে। আর ওখানে কিছু ম্যাথ আছে, ম্যাথ যদিও তোমার 4টা অধ্যায় ম্যাথ, স্যার, আর বাকি সব স্যার থিওরি। সরকার, স্যার সরকার হচ্ছে স্যার ফিনান্স নিল না কেন অ্যাসাইনমেন্ট?
আহ, এখন এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে তোমার ওনারা চাচ্ছে বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো, কারণ হিসাব বিজ্ঞানের মানে কমার্সের বেসিক আমরা বলি হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান। হ্যাঁ, হিসাব বিজ্ঞানটা। তো সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান দিছে, আর পাশাপাশি যেহেতু তোমার এই উদ্যোগটা হচ্ছে তোমার থিওরি আর কি, সেই কারণে দিছে যাতে প্রেশার না হয়। কারণ যদি ও ফিনান্স আচ্ছা, ফিনান্স দিত তাহলে ম্যাথ থাকতো দুই, তোমাদের ম্যাথ হয়ে যাইতো তাহলে তিনটা, জেনারেল ম্যাথ, তিনটা, ফিনান্স, আবার হিসাব বিজ্ঞান, তিনটা ম্যাথ একটু হিসাব চাপ হয়ে বিজ্ঞান। যাইতো। তো এই কারণে হয়তো বা দেয়নি, আমি সঠিক জানি না, তবে এটাই মনে হয় সম্ভবত এটাই হবে। ও আচ্ছা। আর এখন তোমাদের বাসায় তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছো, অনলাইনের ক্লাস সবকিছু মাথায় ধরে রাখা সম্ভব না, তবে তোমাদের বাসায় যেভাবে একটু পড়বা এটা একটু তোমাদের নিজেদেরই রুটিন করে পড়া উচিত। এবং অনেক সময় দেখবা অনেক বিষয়ই যেগুলো দরকার নাই সেগুলো তোমাদের মাথায় নেওয়া লাগতেছে, যেগুলো আর একটু বেশি দরকার সেটা হয়তো পাচ্ছই না, এরকম হয় আর কি, একটু 19-20 হবেই। সবারই মনে হয় বাসায় হোম টিউটর আছে মনে হয় নাকি? না স্যার, আমার নাই নাই। স্যার। আমার নাই স্যার। একা একাই পড়তেছো? হ্যাঁ স্যার স্যার, আমরা এখন ব্রিলিয়ান্ট করোনা, ছাত্র। স্যারেরা তো ইয়ে নাই। এ অর্গ অত কথা বেশ চুপ থাক। এ তুই চুপ কর, চিল্লাস না। আচ্ছা আচ্ছা, এটা রেকর্ড হয় এরকম কিছু বলো না যাতে পরে লোকজন হাসায়। ও আচ্ছা, এটা কিন্তু স্যার আবার রেকর্ডিং হয় এই কথাগুলো? হ্যাঁ, রেকর্ডিং হয় এবং ইউটিউবে এগুলো পাবা। স্কুলে যে চ্যানেলটা আছে না, হ্যাঁ স্যার। সেই চ্যানেলে এইগুলো আবার আপলোড করে। তো ও সেই আচ্ছা, হ্যাঁ স্যার দেখি তো, ইউটিউবে দেখছি স্যার। হ্যাঁ, তো সেই কারণে মানে বুঝতেইছো তো, যদি ও আহ হ্যাঁ স্যার, বুঝতেছি। সেই কারণে একটু যতটা পারা যায় আর কি, আচ্ছা আচ্ছা। যদিও ক্লাসে একটু মজা করতে হয়, না করলে বোরিং হয়ে যাবো তো আমরা। হ্যাঁ আমরা তো স্যার, একটা মজা না করলে তো স্যার। হ্যাঁ মেশিন না। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এই মাসে কয়টা অ্যাসাইনমেন্ট হবে স্যার? একটা তো হয়ে গেল। টোটাল হবে 4টা। তোমাদের এই যে দ্বিতীয়টা চলতেছে তো এখন মনে হয়। দ্বিতীয় সপ্তাহ হ্যাঁ। চলতেছে, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। হ্যাঁ, 4টা হবে এ টোটাল। বাবা, 4টা ডিসেম্বরের কে? মাঝামাঝি সময় পর্যন্ত 6টা হবে, 6টা পর্যন্ত ওখানে দেয়া আছে। ওই রুটিনটা তোমরা দেখছো কিনা জানি আহ, না। অ্যাসাইনমেন্টের একটা ছক দিছে আর কি, সেই ছকেতে ক্লাস কয়টা হবে, অ্যাসাইনমেন্ট কয়টা হবে, এটা দেয়া আছে। তোমরা যদি ওই ওই যে তোমার গুগল ক্লাসরুম আছে না, সেই ক্লাসরুমে গেলে ওই ওই ইয়েটা পাবা, গ্রেড, ওটাকে বলে গ্রেড আর কি, গ্রেড না গ্রিড লেখা আছে, ক্লাস হ্যাঁ গ্রিড। স্যার দেখছি। ওইখানে কয়টা অ্যাসাইনমেন্ট কয়টা ক্লাস এটার একটা শিডিউল দেওয়া আছে। স্যার দেখছি স্যার। আচ্ছা, এখন যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনাটা করবা কিভাবে বাসায়, যেহেতু আমাদের একটা কমন একটা সমস্যা হচ্ছে, যখন আমরা পড়ার টেবিল থেকে উঠি বাইরে যাই তখন মনে হয় যে পড়তে হবে, আর যখন পড়ার টেবিলে বসি তখন মনে হয় কি পড়বো, সব পড়া মনোযোগ থাকে না। মানে পড়া সব হয়ে গেছে, কি পড়বো এটা খুঁজে পাও না আর কি পড়ার টেবিলে বসলে। হ্যাঁ স্যার। তাই তো নাকি? আমি এই মানে আমি এই সমস্যাটা ফিল করতাম, সেজন্য বললাম আর কি, তোমাদেরও একই হয় স্যার কিনা। আমরাও, হ্যাঁ স্যার একই স্যার, আমরাও ফিল করি এটাই। আচ্ছা, তো এটা হচ্ছে মানে আমাদের অনেক সময় হয় না যে তোমার কক্সবাজার তোমার বেড়াইতে গেছো, খুব ভালো লাগে, জি কিন্তু স্যার। কক্সবাজার যদি তোমাকে বলে যে তোমাকে এখানে থাকতে হবে সারা জীবন, তখন তোমাকে আর সেই জিনিসটা ভালো লাগবে না। ভাল লাগবে না। তো আমাদের জিনিসগুলো নিতে হবে কি হিসেবে, যখন বেড়াইতে গেছি তখন আমরা কিন্তু ওটাকে মজা হিসেবে নিছি, আনন্দ হিসেবে নিছি, সেই জন্য কিন্তু আমাদের ভালো ভাল লাগে। লাগছে। আর যখনই আমাকে বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিছে যে এখানে থাকতেই হবে, অন্য কোথাও যাইতে হবে, যাইতে পারবো না, তখন কিন্তু ওই জিনিসটা আমাদের বিরক্ত লাগা আর শুরু ভাল করে। লাগে না, বিরক্ত লাগে। হ্যাঁ, তো পড়াশোনার ক্ষেত্রেও একই রকম বিষয়টা। একই রকম। তুমি যদি পড়াশোনায় মজা না খুঁজে নিতে পারো, সেক্ষেত্রে তোমার পড়াটা বিরক্ত লাগবে। তো পড়াশোনা কাউকেই কখনো কোনোদিন ভালো লাগেনি, কিছু এলিয়েন আছে। একঘেয়েমি জিনিস স্যার। হ্যাঁ, কিছু এলিয়েন আছে যাদের ভালো লাগে আর কি, যারা ওই যে সবসময় প্লেস করে একবারে 100-তে 99 পায়। এরা হচ্ছে অন্য গ্রহের আমার কাছে মনে হয়, যে খুব ভালো রেজাল্ট করে। তো আমরা তো জি আসলে স্যার। এভারেজ, তাই না? আমরা কমার্সের যারা আছি তারা আরো এভারেজ, আমাদের বুদ্ধি খুবই কম। তো এই জি স্যার। কম বুদ্ধি না বুদ্ধি আসলে, পারলেই না। হ্যাঁ বুদ্ধি আসলে কম না, আমরা আমাদের ব্রেনটাকেই ব্যবহার করি কম আর কি। খুব বুদ্ধি কম, হ্যাঁ। সবারই সমান, কিন্তু আমরা ব্যবহারটা করি কম। তো সেই কারণে আমরা খুব কমের মধ্যে কিভাবে একটা জায়গায় প্লেস করতে পারবো, একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবো, সেটাই আমাদের চেষ্টা থাকবে। যেহেতু আমরা পরিশ্রম বেশি করতে পারি না, পড়াশোনায় মনোযোগ কম। নাকি তোমাদের মনোযোগ বেশি? না স্যার, মনোযোগ খুব কম। মোটামুটি আছে স্যার, মোটামুটি আছে। কম, আবার কারো মোটামুটি আছে।
তো যাই হোক, যেটা আছে সেইটা নিয়ে আমাদের হচ্ছে যুদ্ধে নামতে হবে, এবং জি সেই স্যার। যুদ্ধে নামতে গেলে আমাদের রেজাল্টটা ভালো করবো পলাশির কিন্তু। যুদ্ধ, হ্যাঁ আমাদের, স্যার পলাশির যুদ্ধ। হ্যাঁ পলাশির যুদ্ধ না, এটা ওয়াইএমসির এ যুদ্ধ। কি করছ তুই অর্ঘ, পাগল নাকি তুই? আচ্ছা যাই হোক, শোনো, ভাই তুই এখন চুপ করো। যেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পড়াশোনাটা কোনটার উপর বেশি আমরা নজর দিব আর কি, রেজাল্ট ভালো করতে হবে তো নাকি? জি স্যার। তাহলে কমার্সের ছাত্র হিসেবে তোমাদের দুইটা জিনিসের উপর খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। দুইটা সাবজেক্ট মোটামুটি আমাদের সমস্যা হয়, একটা হচ্ছে অনেকের ম্যাথ সমস্যা হয় খুব প্রচুর, কারণ ম্যাথের সমস্যার জি কারণে স্যার। অনেকে কমার্স নেয়। কিন্তু কমার্সে এসে কিন্তু আবার উল্টা জেনারেল ম্যাথের সাথে আরো দুইটা ম্যাথ পায়, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ফিনান্স। তো ফিনান্সে ম্যাথ আছে ঠিক আছে, কিন্তু ফিনান্সের ম্যাথ যদি কারো কাছে খুব কঠিন মনে হয়, সেই ম্যাথ গুলো সে বাদ দিতে পারে এবং বাদ দিয়েও ফুল অ্যান্সার করতে পারে। তো সেই কারণে ফিনান্স নিয়ে এত স্যার কিভাবে? ভয় পাওয়ার কিছু নাই, কারণ 7টা সৃজনশীল না? টোটাল অন্যান্য অধ্যায় আছে সৃজনশীল দিবে। তোমাদের হচ্ছে 13টা। জি তো স্যার। 13টা অধ্যায়ের মধ্যে 4টা অধ্যায় আছে তোমার ম্যাথ। তো 4টা অধ্যায়ের ম্যাথের মধ্যে তোমার ফিনান্স অংশে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে তোমার ফিনান্স অংশ, আর সরি 7 পর্যন্ত ফিনান্স অংশ। প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ফিনান্স অংশ, আর অষ্টম থেকে 13 অধ্যায় পর্যন্ত তোমাদের ব্যাংকিং অংশ। এই দুটো মিলেই কিন্তু বইয়ের নাম ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ব্যাংকিং। তো ফিনান্স অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকে 6টা, 4টার উত্তর করতে হয়। 6টা থাকে, সরি 5টা 4টি থেকে উত্তর 3টার করতে উত্তর হয়। করতে হয়, বাধ্যতামূলক 3টা উত্তর করতে হবে। তো 7টা যে অধ্যায় আছে তোমাদের, এই 7টার মধ্যে 3টা আছে থিওরি। 7টা যে মানে ফিনান্স অংশ আছে, সেই ফিনান্স অংশে 7টা অধ্যায়ের মধ্যে 3টা আছে থিওরি আর 4টা আছে তোমার ম্যাথ। তো তোমার ফিনান্স অংশ থেকে আমার উত্তর করতে হবে কয়টা? ন্যূনতম 4টা, 3টা আর কি, ন্যূনতম 3টা করতে হবে। তাহলে ফিনান্স অংশের যে থিওরি 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে আমরা যদি উত্তর করি, আমার 3টে উত্তর হয়ে যাবে না? হবে স্যার জি স্যার। মোটামুটি। 3টা উত্তর হয়ে যাবে। আর ব্যাংকিং অংশ থেকে আমি 4টা উত্তর দিয়ে দিলাম। ব্যাংকিং যেহেতু পুরোটাই থিওরি, তো সেহেতু কেউ যদি চায় যে আমি ম্যাথ করব না, যদিও এটা ঠিক না, কারণ ইন্টারমিডিয়েটে যখন উঠবা তুমি, তোমার ম্যাথ তো আরো সহজ স্যার, ম্যাথ ম্যাথ তো একটুতে শেষ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই সহজ, কিন্তু ইন্টারমিডিয়েট যখন উঠবা তখন কিন্তু ফিনান্সের আলাদা একটা বই হয়ে যাবে, মানে পুরাই ওটা ম্যাথ, ওখানে কোনো থিওরি পাবা না তুমি। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। হ্যাঁ সেকেন্ড পেপারে পুরো, সেকেন্ড পেপার হচ্ছে ব্যাংকিং আর ইন্স্যুরেন্স, আর ফার্স্ট পার্টে পুরোটাই ফিনান্স। তো সেই কারণে এখন থেকে যদি তুমি ফিনান্সটা একটু ভালোভাবে পড়ো, তোমার যখন ইন্টারভিউ উঠবে তখন জিনিসটা তোমার জন্য আরো সহজতর হবে। এই কারণে আমরা কোনো কিছু বাদ দিব না, কিন্তু জিনিসটাকে প্রেশার হিসেবে নিবা না। আমি তোমাদের এটা বলার এই একটাই উদ্দেশ্য যে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের হাতে অপশন আছে, এবং অপশন যখনই আছে তখন আমরা তো ভালো সুযোগ কিছু নিবই। করতেই পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। আর অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আমার মনে হয় তোমাদের একটু সমস্যা হলেও হতে পারে এখন বর্তমানে। তারপরেও যতটুকু যা করতেছো, একটু যা শিখতেছো আর কি, সেটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারণ অ্যাকাউন্টিং যদি না পারো হিসাব বিজ্ঞানে পড়ে, মানে কমার্সে পড়ে বা ব্যবসায় শিক্ষা শাখায় পড়ে, সেক্ষেত্রে তোমার জীবনটাই কিন্তু বৃথা। তোমাকে যদি বলা হয় যে এটা যাবে নাকি, এটা যদি তুমি না ঠিক মতো পারো, তাহলে কিন্তু তোমার এই ব্যবসায়ী শিক্ষা শাখা পড়াটাই বৃথা হয়ে যাবে। এই কারণে অ্যাকাউন্টিং ধরেন স্যার, অবশ্যই গুরুত্ব দিবা। ধরেন বলতে আমি না ধরি, তোমার তোমার যে ক্লাসটা হবে, যেখানে ক্লাস করতেছো সেখানে একটু নিজেকে অ্যাপ্লাই করলেই মনে হয় ভালো হয়। যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা আসি হচ্ছে তৃতীয় অধ্যায়ে। তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে, মানে দ্বিতীয় সপ্তাহ মানে তোমরা এটা বাবা তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আসতে পারে, সেই অ্যাসাইনমেন্টটা তৃতীয় অধ্যায়ের উপর হতে পারে সম্ভবত। কারণ প্রথম দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে তোমরা জমা দিছো। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এবং তৃতীয় সপ্তাহে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা সম্ভবত আসতে পারে। এবং তোমাদের এটাও হতে পারে ফিনান্সও তোমার দিয়ে দিতে পারে রুটিনে, যদিও দেয়নি, আবার দিতেও পারে, বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। তো সেই কারণে আমরা মোটামুটি যখন দিবে তখন অবশ্যই ক্লাস করব। এখন আমরা এই আজকে আত্মকর্মসংস্থানটা নিয়ে একটু আলোচনা করব। আমি কিন্তু তোমার বইয়ের ভাষার থেকে জিনিসটা তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য একটু ইজি ভাষায় বলার চেষ্টা করি।
সৃজনশীল মানেই কিন্তু তুমি তোমার নিজের দক্ষতাটাকে কাজে লাগাবা। একবারে বইয়ের ভাষায় যে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে জিনিসটা তোমার থেকে চাওয়া হয়েছে সেই জিনিসটা তুমি যদি তোমার নিজের ভাষায় উপস্থাপন করতে পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যে বিষয়বস্তুটা চাওয়া হয়েছে সেটা তোমার থাকতে হবে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি বললা আমি বগুড়ায় থাকি, তাহলে কি ওইটাতে উত্তর পাওয়া যাবে? না স্যার। নাম্বার কিন্তু আমি দিতে পারবো না বা নাম্বারটা পাবাও না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা চাইছে সেটা তুমি নিজের ভাষায় লেখো, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমি কালকে সংজ্ঞাটা বলছিলাম যে আত্মকর্মসংস্থানটা কি। আত্ম মানে হচ্ছে নিজ, আত্ম মানে নিজ। নিজ, কর্ম মানে কাজ, আর কাজ। সংস্থান মানে হচ্ছে ব্যবস্থা করা। তাহলে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে একটা ব্যাখ্যা দাঁড় করাই তাহলে কি হচ্ছে, আত্ম মানে নিজ, কর্ম মানে কাজ, আর সংস্থান মানে ব্যবস্থা করা। তাহলে নিজের কাজের ব্যবস্থা করা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে আমার তোমাদের এখন সৃজনশীল ক নাম্বারে আসলো আত্মকর্মসংস্থান কি বা কাকে বলে। কারণ ক আর খ, ক নাম্বারটা হচ্ছে তোমার জ্ঞানমূলক, পুরোটাই বই থেকে লিখতে হবে, হুবহু বই থেকে যেটা পড়বা সেটাই লিখবা। তারপরে আছে হচ্ছে প্রথমে জ্ঞান, তারপরে অনুধাবন। তো অনুধাবনটাও আমরা মোটামুটি বই থেকেই লিখি। প্রয়োগ আর উচ্চতর দক্ষতা হচ্ছে তোমার নিজের জ্ঞানে লিখতে হবে, এটা তুমি বইয়ে কোনো বইয়ে পাবা না। তার মানে জ্ঞান আর প্রয়োগটা আমরা সরাসরি হুবহু বই থেকে লিখতে পারি। তো তোমার এই কর্মসংস্থান কাকে বলে, এটা হচ্ছে তোমার সৃজনশীলের ক নাম্বারের জন্য, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে যদি আসে আত্মকর্মসংস্থান কি, তাহলে কি বললাম, সংজ্ঞাটা কিরকম হতে পারে? কামরুল বলো। স্যার আত্মকর্মসংস্থান হচ্ছে নিজের থেকে যে আর কি ইয়েটা আর কি সেটাই। আচ্ছা, আমি বলছিলাম যে নিজে ও অন্যের কর্মক্ষমতা বা কর্মসংস্থান তৈরি করাকে আমরা বলবো আত্মকর্মসংস্থান। তৈরি করাকে আত্মকর্মসংস্থান, হ্যাঁ। নিজের এবং অন্যের। তো নিজের এবং এখানে যদি অন্যের, আমরা হ্যাঁ। আত্মকর্মসংস্থানটাকে যদি ভেঙে ভেঙে ব্যাখ্যা দাঁড় করাই সেক্ষেত্রে একই আসবে। আত্ম মানে নিজ, কর্ম মানে কাজ, আর সংস্থান মানে হচ্ছে ব্যবস্থা করা। তাহলে নিজের কাজের ব্যবস্থা ব্যবস্থা করা। করাটাকে আমরা বলবো আত্মকর্মসংস্থান। তোমাদের কালকে বলেছিলাম যে কমার্সের ছাত্র হিসেবে, কমার্সের শিক্ষার্থী হিসেবে তোমাদের চাকরির ক্ষেত্রটা খুবই কম। তো সেই কারণে তুমি যদি মোটামুটি অনার্স যখন পড়বা তখন থেকে যদি নিজের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করার চেষ্টা করো, নিজে কিছু করার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমার জন্য ওই অনার্স কমপ্লিট করে চাকরির জন্য নাও দৌড়াতে লাগতে পারে। তুমি একটা ভালো জায়গায় দাঁড়ায় যেতে পারো যদি তুমি চেষ্টা করো, পরিশ্রম করো। তো সেই কারণে আমি বলছিলাম যে কমার্সের যারা আছে অন্তত তাদের চাকরির বাজার বর্তমানে খুবই খারাপ। তো তুমি যদি আগে থেকে একটা কিছু করতে পারো তাহলে তোমার জন্য খুবই উপকার। যেমন ধরো আমি তোমাকে উপকার। একটা উদাহরণ দেই। আমাদের এখন এই যে করোনার সময় অনেকেই কিন্তু তোমার এই যে ফুড পান্ডাতে ফুড ডেলিভারি দিচ্ছে, দেখছো হয়তো যে ব্যাগ জি নিয়ে। স্যার। হ্যাঁ স্যার, দেখছি স্যার। এখানে কিন্তু ম্যাক্সিমামই সবাই হচ্ছে তোমার দেখা যায় যে অনার্সে পড়তেছে, বা হচ্ছে অনেকেই আছে এসএসসি পড়তে, এসএসসি তে মানে এসএসসি পরীক্ষা দিছে কেবল, বা ইন্টার পরীক্ষা দিছে, এরকমও কিন্তু আছে। তো জি এখানে স্যার। পার ডেলিভারিতে তোমার কিন্তু 28 টাকা সম্ভবত দেয়। প্রতিটা ডেলিভারির জন্য 28 টাকা তুমি এখন যেটা তুমি দিতে পারো। এখানে একজন ব্যবসায়ী হিসেবে তোমার কিন্তু ধারণা থাকবে কি রকম, যে তুমি যে যাদের ডেলিভারি দিচ্ছ তাদের সাথে তোমার কিন্তু একটা পরিচয় হচ্ছে, হচ্ছে না এই ডেলিভারি দিতে গিয়ে? তো জি স্যার। একটা কিন্তু তুমি মার্কেট তৈরি করতে পারতেছো যে এই আমার কাস্টমার, এদের আমি এদের চাহিদা এই, তারা এই জিনিসটা খাচ্ছে, মানে কেউ বার্গার অর্ডার করতেছে, কেউ পিৎজা অর্ডার করতেছে, তো কেউ এরকম। রাইস অর্ডার করতেছে। হ্যাঁ, তো এই যে তাদের তুমি সম্পর্কে একটা কি নিতে পারছো, তথ্য নিতে পারতেছো। তো তুমি এখন দেখলা যে তোমার আন্ডারে দেখা যাচ্ছে প্রতিদিন তুমি 7, 8, 10, 12টা অর্ডার সেল করতেছো। তো তুমি এক চিন্তা করলা যে আমি নিজে যদি একটা ভালো ফাস্ট ফুড দিতে পারি, যেহেতু আমার কাস্টমার ধরাই আছে, আমি ওই ফুড পান্ডা কিন্তু তোমার হচ্ছে কাস্টমার এক চেনে না, তারা হচ্ছে শুধু মাধ্যম হিসেবে কাজ করে। ফুড পান্ডাও চেনে না। আবার সে ধরো তুমি বারবিকিউ থেকে ওইটা সেল দিচ্ছ, বারবিকিউ কিন্তু তোমার থেকে অতটা তোমাকে চেনে না। তুমি ফেজ হচ্ছে কিন্তু যারা খাবারটা ডেলিভারি দিচ্ছে। তো তুমি চিন্তা করলা যে আমি নিজে একটা ফুডের একটা ফাস্ট ফুড দিব।
সেক্ষেত্রে তুমি যদি দাও তাহলে তোমার তোমার অর্ডার প্লেস করতে কিন্তু খুব সহজ হবে, হবে না? তুমি যেহেতু কাস্টমার, হ্যাঁ স্যার। তাহলে এটা কিন্তু এক ধরনের বিজনেস প্ল্যান। তুমি চিন্তা করলা যে এইভাবে আমি যদি বিজনেসটাকে একটু বড় করা যেতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করা যেতে পারে। কিন্তু তুমি যদি সারা জীবন চিন্তা করো আমি ফুড অর্ডার ডেলিভারি দিব, তাহলে কিন্তু জীবনেও কিছু করতে পারবা না। কারো অধীনস্থ থেকে কখনোই কিছু করা সম্ভব হয় না। তোমার কারো অধীনস্থ থাকতে হয় এই কারণে, জিনিসটা শেখার জন্য, জিনিসটা জানার জন্য। তুমি নিজে যদি হুট করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে দাও, সেক্ষেত্রে তোমার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে তুমি কি করতে হবে, আগে অন্যের দোকানে বা অন্যের বিজনেসে নিজেকে চাকরি করতে হবে। চাকরি করে দেখতে হবে যে কোথায় সমস্যা, কোথায় কি, তারপরে সেটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা, অন্য ব্যবসায় লাগাতে পারবা। আমি আমার নিজের একটা কথা বলি, আমি তোমার দেশি মুরগি ফার্ম আছে আমার, তো সেটা পালন করছি। আমার বেশি দিন সময়, মানে বেশি দিন হয় নাই, করোনার মধ্যে যখন স্কুল বন্ধ হয়ে গেল, এটাও কিন্তু আত্মকর্মসংস্থানের কথাই বলতেছি তোমাদের। জি স্যার। করোনার স্যার মধ্যে কতগুলো মুরগি আছে আপনার? আসি আস্তে আস্তে বলি, ঘটনাটা বলি, তাহলে তোমার আ- আত্মকর্মসংস্থান বুঝতে পারবা। তো ও করোনার আচ্ছা মধ্যে স্যার, যখন ঠিক আছে। স্কুল বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে তোমার রোজার মধ্যে মে মাসের দিকে। তো মে মাসের দিকে আমি এই প্রজেক্টটা হাতে নিলাম যে যেহেতু বসে আছি কি করা যায়। তো সেক্ষেত্রে আমি কয়েকটা মুরগি, তো এখন অনেক রকমই লালন পালন হচ্ছে। তোমার দেশি মুরগি আছে সোনালী, আরেকটা হচ্ছে ব্রয়লার। তো সোনালী আর ব্রয়লারে তোমার হচ্ছে দামটা ওঠানামা করে প্রচুর। আজকে দেখবা 200, তো কালকে দেখবা 150 হয়ে গেছে। ব্রয়লারের দাম জি আজকে স্যার। দেখবে 120, পরে হয়ে গেছে 70, এরকম খুব ওঠানামা করে, এবং তোমার রোগ বালাই বেশি। তো সেক্ষেত্রে এই দুই দিক থেকে চিন্তা করে দেখলাম দেশি মুরগিটা তোমার রোগ বালাই কম এবং দামটা কোনো সময় কমে না। এই কি দেশি মুরগি লোকজন খায় কম, তো সেই কারণে সেল করতে তোমার একটু সময় লাগবে, কিন্তু কিন্তু স্যার দাম বেশি। হ্যাঁ দাম বেশি, এই জন্য কিনতে চায় না অনেকে। কিন্তু যারা দেশি মুরগি খায় তারা আবার কিন্তু তোমার দেশি মুরগি ছাড়া অন্য মুরগি নেয় না। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, মানে আমি যেটা করলাম যে আমি দেশি মুরগিটাই করবো, কারণ দেশি মুরগির বাচ্চা যেটা, সেটার দাম 40 টাকা পিস। আর ব্রয়লার তোমার 5 টাকা 6 টাকা, আর সোনালী হচ্ছে 12 টাকা 14 টাকা, এরকম দাম, কিন্তু দেশিটা 40 টাকা। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি ডিমের ডিমের প্রজেক্টটা আমি নিব। তো ডিমের প্রজেক্ট নেওয়ার জন্য আমি 150টা মুরগি তোমার শুরু করি, 150টা মুরগি দিয়ে। তো তারপরে হচ্ছে তোমার 150টা মুরগির মধ্যে যখন বড় হলো, তখন তো মোরগ মুরগি বোঝা যায় না যে কোনটা ডেকি আর কোনটা মোরগ। জি স্যার। জি স্যার। তো পরে বড় হওয়ার পরে যেটা দেখলাম 60 ষাট স্যার দেখি কি? মানে ডেকি, মেয়ে, ডেকি হচ্ছে মেয়ে। মেয়ে মুরগি, আর হলো মোরগ হলো ছেলে মুরগি। তো কি হাসলো? অর্ঘ নাকি? আচ্ছা যাই হোক, আমরা আসি। তো তারপরে হ্যাঁ আমি স্যার আমার বলেন। কিন্তু ফার্মটা করছি হচ্ছে বাড়ির ছাদে। তোমরা তোমাদের বাড়ির ছাদ যদি থাকে খুব ভালো, করতে পারো খুব ইজিলি। বাড়িতে শেড করতে আমার, স্যার বাড়ির ছাদে করলে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবি। আচ্ছা বের করে দিলে সেটা দরকার তাহলে নেই। বস্তিত করবা, সমস্যা নাই তো। এ অর্ঘ এলে কোন ধরনের কথা? আচ্ছা যাই হোক, তোমাদের অর্ঘ, অর্ঘ কি তুমি আমার ক্লাস করছো তো মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, স্যার আমিও ক্লাসের করছি বাইরে আপনার ক্লাস। জলশীতলাতেও করছি স্যার। জড়শীতলা, জড়শীতলা কোনটা তুমি ছিলা? একদিন গেছিলা নাকি শুধু? একদিন না স্যার, সোহানকের সাথে। আচ্ছা সন্ধ্যের সাথে গেছিলা। তোমার বাসা কি এখানেই নাকি? গেছিলাম মানে স্যার হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তাহলে। তো যাই হোক, স্যার হ্যাঁ যে যেটাতে ছিলাম, তো ওই তোমার 5 মাস পর থেকে ডিম প্রোডাকশনটা আসে। তো এখন ডিম আসতেছে, এখন প্রতিদিন আমার মানে ডেকি শেষ পর্যন্ত ছিল 53টা, আর মোরগ ওটার জন্য রাখছি হচ্ছে 15টার মতো। তো বাকি যে মোরগ গুলো ছিল সেগুলো বিক্রি করে প্রায় তোমার 14,000 টাকার মতো বিক্রি হয়েছিল। তো এখন কিন্তু আমার প্রতিদিন ডিম আসতেছে 25টার মতো করে, 25 থেকে 30টা ডিম প্রতিদিন আসতেছে। তো বর্তমানে তোমার ডিমের হালি হচ্ছে দেশি ডিম তোমার 45-50 15 টাকা। টাকা। হ্যাঁ ওই হালি আর কি বললাম, হালি 50 টাকার মধ্যে মনে হয় বিক্রি হয়। তো ও এখন কিন্তু আচ্ছা। আমার দেখা যাচ্ছে যে প্রতিদিন তোমার 300-400 টাকা করে প্রতিদিন আসতেছে। তো স্যার এটা কিন্তু খাবার কি দিচ্ছেন? খাবার, ওটাকে ফিড বলে আর কি। ফিট। ও ফিড ফিড যেটা দিচ্ছেন, সেটা ও আচ্ছা। এখন ডিমের যখন যখন দেয়া লাগে সেটাকে বলে লেয়ার। তো লেয়ার, এখানে হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেশি মুরগি করার ফলে আমি কিন্তু কিছুই জানতাম না, কিন্তু তোমার এই যে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে,
কখন কোন রোগ হলে কি ওষুধ খাওয়াতে হয়, এইগুলো কিন্তু অনেকগুলা জিনিস আছে, ইউটিউবেই দেয়া আছে। তো এইগুলো কিন্তু আমি ঠেকে ঠেকে শিখছি। কেউ যদি বলে দেয় সেটা যত না মনে রাখা যায়, তুমি যখন কোনো প্রবলেমে পড়বা, সেই প্রবলেমটা নিজে যখন সলভ করবা, দেখবা ওইটা তোমার আজীবন মনে থাকবে। তো সেই কারণে জি আমি স্যার। দেখলাম, ঠেকে ঠেকে আমি শিখলাম, দেখলাম। তো যেটা দেখলাম যে খুব একটা মানে কোনো কিছুতে তুমি যদি লেগে থাকো, পরিশ্রম করো, তাহলে সেখান থেকে তুমি কিছু আউটপুট পাবা। এবং আমার এই যাবৎকালে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। এবং আমার এই এখন পর্যন্ত টাকাটা উঠছে হচ্ছে তোমার 22,000 টাকার মতো উঠে আসছে। যেহেতু আমি এখনো বাচ্চা মানে তোমার প্রোডাকশনে যাইনি, আমি কেবল ডিমের সাইজটা একটু বড় হলে সেটা বাচ্চা বাচ্চা হবে তখন। আর বাচ্চা যখন হবে তখন পার মান্থ তোমার আসবে হচ্ছে 32,000 টাকা, যদি এইভাবে ডিম দিতে থাকে এবং বাচ্চাটা যদি আমি সেল করতে পারি। প্রতি মাসে আসবে 32,000 টাকা। খাওয়ার জন্য খরচ হচ্ছে আমার বর্তমানে 4,000 টাকার মতো। আনুষঙ্গিক আরো 2-3,000 টাকা বাদ দিলে, আমি যদি 12,000 টাকাও বাদ দিই, তাও আমার প্রতি মাসে 20,000 টাকা আসবে। তো এটা কিন্তু তোমার চাকরির পাশাপাশি বা যে কোনো কাজের পাশাপাশি তুমি এটা কিন্তু নিজে নিজেই করতে পারো। এবং এই মুরগিটা ধরো তুমি এখন ক্লাস 9-এ পড়ো, তোমার যদি জায়গা থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তুমি নিজেও কিন্তু করতে পারবা। আহামরি কোনো কঠিন কাজ না। এটা যদি তুমি যখন করবা, তখন তোমার কি হবে, নিজের ভেতরের একটা কনফিডেন্স লেভেলটা তোমার বৃদ্ধি পাবে। যেমন ধরো আমাদের দেশে যখন কেউ চাকরি পায় না, সে কিন্তু হতাশার মধ্যে চলে যায়, এবং হতাশায় যখন ভোগে, তখন সে চাকরির পড়াশোনাটাও ঠিক মতো করতে পারে না। তো তুমি যদি তোমার সাপোর্ট থাকে, তুমি যদি দেখো যে তোমার ওই চাকরির বয়স আস্তে আস্তে, মানে তুমি অনার্স শেষ করতে করতে তুমি 2-3টা মুরগির ফার্ম দিয়ে ফেলছো, তখন কিন্তু তোমার মনে হবে না যে আমার চাকরি পেতেই হবে। তখন তোমার কনফিডেন্স লেভেলটা থাকবে অনেক হাই, যা আমার চাকরি যদি না হয় তাও আমার বিজনেস আছে, আমার ওখান থেকেই 50-60 হাজার টাকা প্রতি মাসে আমি ইনকাম করি। আর চাকরি মানে কি, চাকরি কি বলি, আমরা আমরা বলি হচ্ছে চাকর। তোমাকে খাটায় নিবে, খাটায় নিবে, নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। সরকারি চাকরি ব্যতীত বেসরকারি যে কোনো চাকরি মানেই হচ্ছে তোমার, তোমাকে যদি 50,000 টাকা বেতন দেয়, তোমার থেকে পরিশ্রম করে নিবে 1 লাখ টাকা। একমাত্র সরকারি চাকরি একটু একটু রিল্যাক্স করা যায়, তবে বর্তমানে তাও করা যাচ্ছে না, সবাই খুব চাপের মধ্যে আছে। তো এই কারণে তোমরা যদি কখনো সম্ভব হয়, যেহেতু আমরা ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করি, সেহেতু আমাদের চিন্তা ভাবনা থাকবে অন্যরকম। আমরা আমরা নিজে নিজে কিছু করার চেষ্টা করব, এবং আমার থেকে যাতে আরো 2-4 জন উপকৃত হয়, এইটা আমি চিন্তা করব। আমার এই ফার্ম দেখার পাশাপাশি এখন 4 জন ফার্ম দিছে, এবং সবারই প্রায় ডিম প্রোডাকশনে আসছে। তাহলে আমি কিন্তু একই সাথে শুধু আমারটাই চিন্তা ভাবনা করিনি, আমার সাথে আরো 4 জন কিন্তু তারা মানে এই মুরগিটা পালন করে টাকা, মানে প্রতিদিন 300 টাকা করে পাওয়া, মানে কি মাসে কিন্তু 9,000 টাকা শুধু ডিম বিক্রি করে। যে কাজ করতেছে সেটার পাশাপাশি কিন্তু এক্সট্রা 9,000 টাকা আসতেছে। তো তার মানে কি, তুমি আত্মকর্মসংস্থান যদি ঠিক মতো করতে পারো, তোমার নিজের কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার আর্থিক সাশ্রয় হবে, আর্থিক কিছু তোমার ইনকাম করতে তুমি শিখবা। আর যখন তুমি টাকা ইনকাম করতে শিখবা, তখন টাকার মূল্য দিতে শিখবা। যেমন এখন আমরা বাবা মা বলি না যে আমার একটা নতুন ফোন লাগবে, এই ফোনের টাকাটা বাবা মা কিভাবে সংগ্রহ করবে, এটা কিন্তু আমরা অতটা ভাবি না। আমার একটা ফোন আছে, কথা বললেই হবে হয়তো বা, আমার আরো লাগবে, আমার স্মার্টফোন লাগবে, অ্যান্ড্রয়েড লাগবে। এই জন্য আমরা প্রেশার ক্রিয়েট করি, কারণ আমরা একটা টাকা কিভাবে ইনকাম হয় সেটা আমরা বুঝি না। এই কারণে তোমরা যদি পারো, তোমার হেল্প নিলা, তোমার আব্বুর সাথে শেয়ার করলা যে এরকম করা যায় কিনা, তোমার আম্মুর সাথে শেয়ার করলা। এতে করে কি হবে, বাসায় যদি কোনো জায়গা থাকে, স্পেস থাকে, তুমি কিন্তু ইজিলি করলে জিনিসটার থেকে ভালো কিছু আউটপুট পেতে পারো। এই হচ্ছে তোমার আত্মকর্মসংস্থান। নিজে নিজে করলাম, এবং আরো কিছু লোকজনকে আমি ওইখানে ইনভলভ করলাম। ইনভলভ করে কি হলো, এখান থেকে আমার যে প্রোডাকশনটা আসতেছে, যে টাকাটা আসতেছে, এটা কিন্তু আমি কি করবো, আমার যদি টাকা বেশি হয়, আমি টাকাটা কই রাখবো? ব্যাংকে। স্যার কোন কাজে ইয়ে লাগাবো স্যার? আচ্ছা, কোনো কাজে লাগাবো, বা উদ্বৃত্ত টাকাটা আমরা মেইনলি কিন্তু ব্যাংকে রাখি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ব্যাংকে যখন রাখি, এই অর্থনীতিতে একটা কথা আছে যে যদি তোমার ব্যাংকের টাকা জমা না হয়, সেক্ষেত্রে পুরা তোমার অর্থনীতি ব্যবস্থাটা ভেঙে পড়বে। কিভাবে ভেঙে পড়বে দেখো, ব্যাংক থেকে আমি যদি একজন বিনিয়োগকারী হই, মানে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, তো ব্যবসা করতে চাইলে আমার টাকা নেই আমার কাছে, আমি টাকার জন্য কার কাছে যাব, মানে ঋণ নিব কার থেকে? ঋণ নিব ব্যাংক থেকে। তো ঋণ যদি আমি ব্যাংক থেকে নেই,
সেক্ষেত্রে ব্যাংক ঋণ দেয়, কিন্তু আমি যে টাকাটা উদ্বৃত্ত আছে এই টাকাটা যখন আমি ব্যাংকে জমা রাখলাম, তো ব্যাংকে যদি আমি জমা রাখি তাহলে ব্যাংক থেকে কেউ না কেউ ঋণ পাবে। আর যদি ব্যাংকে টাকা জমা না থাকে সেক্ষেত্রে আমি ঋণ পাবো না। তার মানে ব্যাংকে টাকা জমা মানেই ঋণ আসবে, ঋণ আসবে মানেই হচ্ছে কোনো কিছু উৎপাদন হবে, আর উৎপাদন যখন হবে তখন কর্মসংস্থান হবে, আর কর্মসংস্থান যখন হবে তখনই আমার ব্যাংকে টাকা জমা হবে। এই কারণে কর্মসংস্থান করাটা খুবই জরুরি, এবং কর্মসংস্থান করলেই ব্যাংকে টাকা জমা হবে, ব্যাংক তখন ঋণ দিতে পারবে। এছাড়া ব্যাংক কিন্তু ঋণ দিতে পারবে না। তো যে দেশের দেখবা যত উন্নত, দেখবা সেই দেশ কর্মসংস্থানে তত উন্নত, মানে ওদের উন্নত। কর্মসংস্থানের ব্যাপারটা একটু বেশি। তো এই কারণে কর্মসংস্থান যত পারা যায় তত বাড়াতে হবে আমাদের। আমরা যদি সবাই চাকরির পেছনে দৌড়াই তাহলে কি নতুন নতুন করে কি কোনো কর্মসংস্থান হবে? না স্যার। হবে না। সবাই যদি চিন্তা করতো আমি চাকরি করব, তাহলে আমি কখনোই একজন চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না। এখন ধরো প্রাণ কোম্পানির যে তোমার হচ্ছে মালিক, সে যদি চিন্তা করতো আমি একটা সরকারি চাকরি করব, তাহলে এই যে প্রাণ কোম্পানির আন্ডারে যত ক্লায়েন্ট আছে, যত তোমার কর্মী আছে, তারা কি চাকরি পেত? যদি সে চাকরি করত, চাকরি করলে কিন্তু এই কর্মসংস্থান আর তৈরি হতো না, একটা হিউজ পরিমাণ বেকার তৈরি হতো দেশে। কিন্তু সেই জায়গা থেকে তিনি স্যার এখন বেশিরভাগই তো অনলাইন বিজনেস করতেছে। হ্যাঁ, অনলাইন বিজনেস করতেছে, কিন্তু অনলাইন বিজনেসের তোমার ভবিষ্যৎটা খুব একটা উজ্জ্বল না, কারণ করোনার কারণে। কিন্তু স্যার বাস্তবেরটা উজ্জ্বল বেশি স্যার। হ্যাঁ, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন অনলাইনে বিজনেস করতেছো, এখানে কয়েকটা জিনিস কাজ করে। একটা হচ্ছে তুমি অনলাইনে বিজনেস করতে গেলে তোমার নানান রকম কথা বলতে হয় তোমার ওই কাস্টমারের সাথে, এবং দামাদামি নিয়ে তার ধারণা থাকে যে তুমি বেশি দামে তার থেকে বেশি দাম নিচ্ছ। তো আসলেই বেশি দাম নেওয়া উচিত, কারণ তুমি ভালো ভালো জিনিসটা ভালো করে খুঁজে তুমি নিয়ে আসছো, নিয়ে এসে তোমার একটা কস্ট হয়েছে, তারপরে তুমি অনলাইনে তার বিভিন্ন রকম কথা বলে কনভিন্স করা লাগতেছে। অনলাইনে ইন্টারনেটে একটা খরচ আছে, অনেক রকম খরচ আছে, কিন্তু সেই খরচগুলো ইনক্লুড করার পরে একটা প্রোডাক্টের দাম কিন্তু মানে বেশি হতেই পারে, কিন্তু তুমি সেটা বেশি দাম হলে বিক্রি করতে পারবে না, কারণ সে নিউ মার্কেট যাওয়া শিখে গেছে। তো নিউ মার্কেটের সাথে সে কম্পেয়ার করবে যে হ্যাঁ এই জিনিস নিউ মার্কেটে পাওয়া যায় এত দামে, আর আপনি এত দাম দিচ্ছেন। তো সেই কারণে একটা জিনিস বিক্রি করতে গেলে তোমার অনেক রকমের পরিশ্রম করতে হয়। তো সেই কারণে অনলাইন বিজনেসটা তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। যখন করোনার এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু তোমার আর অনলাইনে বিজনেসটা চলবে না। সেই কারণে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নিজস্ব আগে একটা দোকান থাকতে হবে বা একটা শোরুম থাকতে হবে। এই শোরুম থেকে যখন তুমি অনলাইনে কোনো কিছু বিজনেস করতে যাবা তখন তোমার জন্য সেটা খুব উপকারে আসবে। কিন্তু তুমি যদি শুধু অনলাইনেই বিজনেস করো সেক্ষেত্রে তোমার তোমার এই কাজটা হবে না। এই জন্য তোমার কি করতে হবে, অনলাইনে তোমার কাস্টমারটা গ্রো করে নিতে হবে, কাস্টমারটা বৃদ্ধি করতে হবে। যেমন তুমি যদি কোনো কিছু ভালো পারো বা তোমার কোনো প্রোডাক্ট থাকে, তুমি একটা ফেসবুকে একটা পেজ খুলে ফেলতে পারো। সেই পেজ খুলে তুমি এই পেজে বেশি লোকজনকে অ্যাড করতে পারো, যাতে তোমার ওই কাস্টমার এরিয়াটা বড় হয়। কামরু, হ্যাঁ নোট করো। আচ্ছা, তো ওই যখন তোমার কাস্টমারটা বেশি হবে তখন তুমি যে কোনো প্রোডাক্ট তুমি খুব সহজে সেল করতে পারবা। তোমার তুমি ভাবলা যে আমি কোনো কিছু সেল করবো না, কিন্তু আমার কি আছে, কাস্টমার অনেক বেশি আছে। তখন কি করবে, অন্যান্য যারা বিক্রি করতেছে তোমার কাছে আসবে অ্যাড দিতে, যে আমাকে একটু অ্যাড করে দেন, আপনি একটু এটা আপনার পেজে একটু দেন, তাহলে আমার এই বিক্রিটা একটু হবে। তখন তুমি ওখান থেকে একটা পার্সেন্টেজ পেতে পারো। তো তুমি যখন বিজনেস করবা তোমার চিন্তা থাকা লাগবে যে আমি যাতে ভ্যারাইটি বিজনেস করতে পারি। তুমি ধরো থ্রি পিস নিয়ে কাজ করতেছো, থ্রি পিস তো সবার দরকার নেই, ছেলেদের তো থ্রি পিস লাগে না। তাহলে কি জিনিস আছে যেটা সবারই লাগবে? যেমন তোমার খাবারের যে বিষয়টা এটা কিন্তু তোমার অলওয়েজ থেকেই যাবে, কারণ খাবার সবার লাগেই, কিন্তু থ্রি পিস কারো লাগে কারো লাগে না। তো এই জন্য আমরা যদি খাবার প্রোডাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজে আসতে পারে। ধরো তুমি অনেক সময় দেখা যায়, এটা তোমাদের আরেকটু বড় হতে হবে, তাও মানে কনসেপ্ট গুলো থাকা ভালো। সে ধরো আমরা কিন্তু খাঁটি গরুর দুধ পাই না, দেশি মুরগি ঠিকঠাক মতো পাই না। তো তুমি ধরো তোমার দাদা বাড়িতে দেখা যাচ্ছে যে খুব ভালো দুধ, মানে তোমার খাঁটি খাঁটি দুধ আর কি। তো সেটা তুমি কি করতে পারো, মার্কেটিং করে তুমি শহরে নিয়ে এসে বিক্রি করতে পারো, কারণ এখানে বেশিরভাগই দেখা যায় পানি ভেজাল দেওয়া থাকে। তুমি কোয়ালিটি ইনশিওর করলা, ভালো কোয়ালিটির দিলা, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ভালো মার্কেট তৈরি হয়ে যেতে পারে। তারপরে ধরো আমরা অনেক সময় সিলিন্ডার ব্যবহার করি না, গ্যাসের সিলিন্ডার। জি স্যার। এই সিলিন্ডারটা তুমি কি করতে পারো, অনলাইনে তুমি যখন মার্কেট হয়ে গেল, তুমি একটা দোকানের, তোমার দোকান নাই, কিছুই নাই, ধরো তোমার কিচ্ছু নাই, তুমি কি করলা,
তুমি অনলাইনে দিলা যে হ্যাঁ আমি গ্যাস সিলিন্ডার সেল দিই, সেল দিলা, তুমি একটা দোকানের সাথে কন্ট্রাক্ট করলা যে আমি আমার অর্ডার আসলে আমি আপনার থেকে নিয়ে যাব, আমি একটা পার্সেন্টেজ আপনার থেকে নিব। তো তুমি যখন সরাসরি তাকে ডেলিভারি দিচ্ছ, ডেলিভারি একটা চার্জ পাবা, সাথে সাথে তুমি দোকান থেকে একটা কমিশন কিন্তু পাবা। এই জন্য তোমার যদি কাস্টমার তোমার হাতে থাকে, তুমি যে কোনো কিছু সেলটা দিতে পারবা। তো সেই কারণে প্রোডাক্ট তোমার চিন্তা ভাবনা না করে তোমার আগে চিন্তা করতে হবে যে তুমি কাস্টমার কিভাবে তুমি কালেক্ট করবা, কাস্টমার তোমার কিভাবে বাড়বে। এই জিনিসটা তুমি যদি কাজে লাগাতে পারো, সেক্ষেত্রে তোমার অনলাইন বিজনেসটা সবসময় থেকেই যাবে। কিন্তু তুমি যদি কোনো পেজের উপর বা কোনো গ্রুপের উপর নির্ভর হয়ে সেই গ্রুপে যদি শুধু পোস্ট দিতে থাকো, একদিন দেখবা কিন্তু সেইটা আর কাজে আসবে না, ওই গ্রুপটা নাও থাকতে পারে। এই কারণে চেষ্টা করতে হবে আমার কাস্টমার বৃদ্ধি করার জন্য। তো যাই হোক, তোমাদের কি বোরিং লাগলো? না স্যার। না আচ্ছা, স্যার। আমরা যেহেতু বিজনেস নিয়ে পড়াশোনা করব, আমাদের চোখ কান একটু খোলাই রাখতে হবে এবং আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে, মানে যেটাকে বলে ইউনিক চিন্তা করতে হবে। যেমন ধরো ঢাকাতে ওই যে পাঠাও আছে না, পাঠাও, পাঠাও উভা, হ্যাঁ স্যার। এই হ্যাঁ পাঠাও স্যার। যে অ্যাপসটা যিনি, স্যার বগুড়াতেও আছে। হ্যাঁ উবার আসছে বগুড়াতে। তো এইটা যে কনসেপ্ট একটা দেখো, মানে এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট ছিল যে বাইক তো সবাই চালায়, বাইকটাকে যদি আমি কাজে লাগাতে পারি। তখন ওই যে পাঠাওটা কয়েকজন মিলে করছিল অ্যাপসটা, তো সে চিন্তা করলো যে আমরা মাধ্যম, মানে আমরা হচ্ছে ঘটক, আমরা খালি যে যে জায়গায় যাবে তার সাথে যে বাইক চালায় তার একটা লিঙ্ক আপ করে দিব। এই লিঙ্ক আপের জন্য একটা পার্সেন্টেজ সে কিন্তু নিচ্ছে। তাহলে তুমি ওই মানে তোমার উৎপাদনকারীও না, তুমি ভোক্তাও না, তুমি হচ্ছে একজনের মাধ্যম। তাহলে মাধ্যম হয়েও কিন্তু ইনকাম করতে, তুমি শুধু যোগাযোগ করে দিচ্ছ, তারপরেও কিন্তু তোমার ইনকাম হচ্ছে কিন্তু। তো এই যে ইউনিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো তোমার মানে চিন্তা করতে হবে যে এমন চিন্তা ভাবনা আনতে হবে যেটা এখনো কেউ করেনি, যেটা এখনো মানে অ্যাভেলেবল না, তুমি যে এরিয়াতে আছো সেই এরিয়াতে এখনো সেটা আসেনি। তো তুমি যদি সেটা শুরু করো, তাহলে দেখবা তুমি লিডিং পর্যায়ে চলে গেছো। এই জন্য তোমরা এই যে এখন 9-এ আসো, ট্রেনে উঠবা, বড় ক্লাসে যাবা, তো তুমি আস্তে আস্তে কিন্তু তোমার ভিতরের যে সৃজনশীলতা সেটা একটু চেষ্টা করবা, মানে মাথা মাথা খাটানোর চেষ্টা করবো যে কিভাবে কি করা যায় যাতে কেউ এখনো করেনি সেটা আমি করব, এরকম কিছু ভাবা যায় কিনা। তো এই ভাবনাগুলো যখন তুমি এক জায়গায় করতে পারবা, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে বিজনেস প্ল্যান। অনেকেই আছে এই প্ল্যানটাও তোমার থেকে কিনে নিতে পারে, মানে প্ল্যানটা তোমার থেকে কিনে নেবে যে আপনি এই কাজটা কিভাবে এক্সিকিউট করতেন বা এই কাজটা কিভাবে করা যেত, সেটা আপনি প্ল্যান আমাকে দেন, এই প্ল্যান আমাকে দিলে আমি আপনাকে এত টাকা দিব বা এই সেই করব। তো এই জন্য প্ল্যানটাও কিন্তু বিক্রি হয়। তো এই কারণে আমরা যখন কোনো কিছু করব, তখন প্ল্যানিংটা আমাদের ইউনিক হতে হবে। তো যাই হোক, আমরা আত্মকর্মসংস্থান নিয়ে কাজ করতেছিলাম। তো এখানে তোমার আমি যে কথাগুলো বললাম, আমি একেবারে তোমাদের পড়াশোনার বাইরে কিন্তু কথা বলি নাই। তোমরা যদি একটু পড়ে থাকো অধ্যায়টা, দেখবা যে অনেক কিছু মিলে যাবে। আত্মকর্মসংস্থান মানেই কিন্তু আমি বললাম যে নিজে কিছু করতে হবে। স্যার অনেক কিছু নাকি, অনেকটাই মিলছে। আচ্ছা, তো এই জন্যে আহ, পড়াশোনা, আমি তোমাদের প্রথমে বললাম না যে তোমাকে যখন আমি একটা বই ধরে দিব, বলবো যে এখান থেকে মুখস্থ করো, তখন তোমার কাছে প্রেশার মনে হবে। কারণ যখনই তুমি মুখস্থ করতেছো, তখন তোমার মাথার ভেতর এক এক সময় এক এক জিনিস ঢুকতেছে, কখনো ফিনান্স ঢুকতেছে, কখনো হিসাব বিজ্ঞান ঢুকতেছে, কখনো ইংলিশ ঢুকতেছে, ঢুকে ঢুকে কি হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। কিন্তু জি স্যার। তোমাকে আমি বললাম আত্মকর্মসংস্থান মানে এইটা, এই যে এতগুলো কথা বললাম, তুমি যখন উদ্দীপক দেখবা তোমার ভিতরে কিন্তু একটা গল্প তৈরি হয়ে যাবে, তখন তুমি লিখতে পারবে, জি তোমার স্যার। মুখস্থ করার দরকার নাই। হয় না। তো এই জন্য চেষ্টা করবা যেগুলো মুখস্থ করার বিষয় না, যেমন ফিনান্সের কিছু সূত্র আছে সেটা তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। আবার কিছু বিষয় আছে যেগুলো তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি একটু যদি মাথায় ধরে নিতে পারো তাহলে ওটা তুমি লিখতে পারবা। তো এই জন্য আমি অন্তত যে ক্লাসগুলো নিব, তোমাদের এই যে এরকম অনেক সময় গল্প হয়ে যাবে, কিন্তু আসলে গল্প মনে হয় না, এইগুলো কাজে আসবে। না স্যার, পড়াই হয় ওটা আসলে আর কি। হ্যাঁ, কাজে আসবে, ইনশাল্লাহ তোমরা ভালোই করবা। এখন এই অধ্যায়ে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এইগুলো, এখানে কিছু দেখবা শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মের ফুল ফর্মটা কি, ধরো বেসিক মানে কি, বেসিক মানে কি, এরকম কিছু থাকলে থাকতে পারে। এইগুলো তোমরা নৈমিত্তিকের জন্য পড়বা, কোনো সাল থাকলে সেটা পড়বা, কোনো প্রতিষ্ঠান বা সংস্থার নাম থাকলে সেটা পড়বা, কারণ এইগুলো মুখস্থ করার বিষয়। কিন্তু বেসিক যে জিনিসটা আত্মকর্মসংস্থান বলতে আমরা কি বুঝি এবং এটা কেন দরকার, সেটা কিন্তু আমার মুখস্থ করার দরকার নাই। কেন দরকার বলতো, একটা কারণ বলো তো, আত্মকর্মসংস্থানটা আমাদের কেন দরকার? স্যার এটা হচ্ছে যে আমাদের নিজের কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ, প্রথমেই বলছিলাম যে আমাদের স্যার এটা হলো সৃজনশীল কাজ। জি চাকরির স্যার, ক্ষেত্রটা এটা অনেক কম, সেই জন্য
হ্যাঁ স্যার, কর্মসংস্থানটা আমাদের খুবই জরুরি। আমি প্রথমে বললাম খুবই না যে জরুরি। আমাদের চাকরি, ওই যে কালকে বলছিলাম যে সরকারি চাকরি হচ্ছে 3%, 100%-এর মধ্যে জি স্যার, সরকারি কালকে চাকরি হচ্ছে বলছিলেন। 3%। তার মানে 97% লোকজন কই যাবে? তাদের তো কিছু একটা করতে হবে। তো সেক্ষেত্রে 87% লোকজন বেসরকারি চাকরি করলেও তারা ফুল এফোর্ট দিতে পারতেছে না। তাহলে হিউজ পরিমাণ লোকজন কিন্তু ব্যবসা করে। তুমি নিউ মার্কেটে যাও, তুমি হকার্স মার্কেটে যাও, তুমি হচ্ছে এই যে ইয়াতে যাও, আলতাবেলি আলতাবাড়ি মার্কেট মার্কেটে যাও, যে কোনো মার্কেটে যাও, এইগুলো কিন্তু সব কিংবা ব্যবসায়ী জড়সড়ি ভাইরা। তলা। হ্যাঁ, এগুলো সবাই কিন্তু ব্যবসায়ী। আর জি স্যার, চাকরি সবাই করে ব্যবসায়ী। কোথায়? চাকরির লোকজন কিন্তু তোমার বড় গোলার ওখান থেকে দেখবা অনেকগুলো ব্যাংক আছে। তাহলে ওখানে ব্যাংক গুলো একদিন গুনে আসবা, আর একদিন হচ্ছে এই হকার্স মার্কেট, যত মার্কেট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এইগুলো একদিন গুনে আসবা। গুনে দেখবা যে কার পরিমাণ বেশি।